হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা জানতে চলেছি কোরিয়ার চন্দ্র অভিযান মিশনের এক অসাধারণ সার্ভাইভিং সিনেমা সম্পর্কে, যেখানে আমরা দেখতে পাবো কোরিয়ান 3 জন নভোচারী কোরিয়াকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করানোর জন্য চন্দ্র অভিযানের উদ্দেশ্যে তাদের চন্দ্রযান লঞ্চ করে। আর যাওয়ার পথে তাদের সাথে ঘটতে থাকে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, একের পর এক মহাবিপদ। মহাকাশে থেকে তারা কিভাবে এসব বিপদের সাথে মোকাবিলা করে আর তাদের সাথে শেষ পর্যন্ত কি ঘটে সবটাই জানতে পারবো আমাদের আজকের মুভির গল্পে। তো গাইজ, আমি সূর্য থাকছি পুরো ভিডিওটি জুড়ে। আপনারা দেখছেন সিনে সিরিজ বাংলা প্রেজেন্টস দি মুন মুভিটির ডিটেইল এক্সপ্লেনেশন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় কোরিয়া তাদের প্রথম চন্দ্র অভিযানে তাদের প্রথম চন্দ্রযান, যার নাম নারেহো, লঞ্চ করেছে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও একটু পরেই যান্ত্রিক ত্রুটির কারণে তাদের প্রথম চন্দ্রযান নারেহো ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের কারণে সেই চন্দ্রযানে থাকা 3 জন অ্যাস্ট্রোনটস মানে নভোচারী মারা যায়। চাঁদে যাওয়া তো দূরে থাক, পৃথিবী থেকে মাত্র কয়েক মিটার যেতে না যেতেই এইভাবে ব্লাস্টের ঘটনা পুরো কোরিয়ায় তোলপাড় শুরু করে দেয়। আর কোরিয়ার এই জঘন্য ব্যর্থতার কারণে কোরিয়াকে আন্তর্জাতিক স্পেস কমিটি থেকে তাদের সদস্যপদ বাতিল করে দেওয়া হয়। তবে এতে কোরিয়া থেমে থাকেনি, তারা প্রতিনিয়ত তাদের চেষ্টা চালিয়ে গিয়েছে এবং সম্পূর্ণ 5 বছর পরে কোরিয়া তাদের দ্বিতীয় চন্দ্রযান ওরিহো প্রস্তুত করে। তবে এবারে তারা তাদের চন্দ্রযান প্রস্তুতিতে কোনো ভুল করেনি। সবকিছু ঠিকঠাক মনে হবার পরে তারা এবার ঘোষণা দেয় তাদের দ্বিতীয় চন্দ্রযান ওরিহো চাঁদে প্রেরণের জন্য একদম প্রস্তুত হয়েছে। এবারও তারা 3 জন দক্ষ অ্যাস্ট্রোনটসকে বাছাই করে নেয়। 3 জনের মধ্যে এর নাম লি সাং, যিনি এই অভিযানের এয়ারফোর্স কমান্ডার। বর্তমানে তার ওয়াইফ এখন প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, আর তাই এখন লিসাংয়ের ইচ্ছা সে তার সন্তানের নাম চাঁদে গিয়ে ঠিক করবে। দ্বিতীয় জনের নাম চো ইয়ংজং, যিনি এই অভিযানের এয়ারফোর্স লেফটেন্যান্ট। তাকে তার ছেলে ছোট এই গরিলা পুতুলটি দিয়েছে আর বলেছে যদি বিপদ হয় তাহলে এই পুতুলটি তোমাকে বাঁচাবে। আর তৃতীয় জনের নাম হোয়াংসু, যিনি এই মুভির প্রধান চরিত্র। সে একজন দক্ষ ও অভিজ্ঞ পাইলট। সে ইতিমধ্যে অনেকগুলো প্রশিক্ষণ প্রাপ্ত করেছে আর সবার থেকে সেরা গণ্য হবার পরে তাকে এই মিশনের পাইলট নিযুক্ত করা হয়েছে। গাইজ, এখানে জানিয়ে রাখি, গত 5 বছর আগে কোরিয়ার প্রথম চন্দ্রযানটির প্রধান ইঞ্জিনিয়ার এই হোয়াংসু এর বাবাই ছিলেন। যান্ত্রিক কিছু ত্রুটির কারণে প্রথম চন্দ্রযান ব্লাস্ট হয়ে যায়, আর এই অপমান সহ্য করতে না পেরে হোয়াংসু এর বাবা সুইসাইড করেছিল। তার বাবা যে কাজটি সম্পন্ন করতে পারেনি, সে চায় সেই কাজটি সম্পন্ন করতে আর নিজের দেশকে বিশ্বের মাঝে তুলে ধরতে। তো সবকিছু ঠিকঠাক। আজ দীর্ঘ 5 বছর পরে কোরিয়া তাদের দ্বিতীয় চন্দ্রযান লঞ্চ করেছে। এবারে যান্ত্রিক সবকিছু ঠিকঠাক থাকলেও কোরিয়ার ভাগ্য যেন তাদের সহায় হচ্ছিল না। দ্বিতীয় চন্দ্রযান লঞ্চ করার 2 দিন পরে বিবিসি নিউজ দেখানো হয় মহাকাশে আজ সৌরজর হতে চলেছে, আর এই জন্য সমস্ত স্যাটেলাইট সিস্টেম তাদের কাজ বন্ধ করে দিবে। এই সৌরজর অনেক বড় ক্ষতির কারণ হতে চলেছে। এদিকে দেখানো হয় সৌরজরের কারণে চন্দ্রযানের সাথে কন্ট্রোল রুমের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং চন্দ্রযানের সোলার সিস্টেমে অনেক সমস্যা দেখা দিয়েছে, যেটা ঠিক করার জন্য লিসাং এবং ইয়নজু চন্দ্রযানের বাইরে আসে আর সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করে। কিন্তু বাইরে থেকে তারা দুজন বুঝতে পারছিল না যে আসল সমস্যাটা কোথায় হয়েছে। এখন লিসাং জ্বালানি রাখার ট্যাঙ্কটা খুলে ফেলে আর দেখতে পায় তাদের জ্বালানির ট্যাঙ্ক লিকেজ হয়ে গিয়েছে। আর সে এই খবরটা ভিতরে থাকা পাইলট হোয়াংসুকে জানায়। আর এখন লিসাং কিছু বুঝে ওঠার আগেই সেখানে একটা বড় ধরনের বিস্ফোরণ হয়। এমন বিস্ফোরণে সে ছিটকে গিয়ে সোলার প্যানেলের সাথে অনেক জোরে ধাক্কা খায়। এটা দেখে দ্বিতীয়জন তার কাছে আসার চেষ্টা করে, আর তখনই আরেকটা বিস্ফোরণ হয় আর তারা এখন দুজনেই গুরুতর আহত। যে কোনো সময় তাদের প্রাণ চলে যেতে পারে। চন্দ্রযানের ভিতরে থেকে হোয়াংসু এই সব কিছুই দেখতে পাচ্ছিল, কিন্তু সে এখন বুঝতে পারছে না যে তার এখন কি করা উচিত। হোয়াংসু চিৎকার করে তাদের দুজনকে ডাকতে থাকে, কিন্তু তার এই ডাকে সাড়া দেওয়ার জন্য বাকি দুজন আর সেই পরিস্থিতিতে ছিল না। এদিকে কোরিয়ার স্পেস থেকে তারা কোনোভাবেই চন্দ্রযানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে না। সৌরঝড়ের কারণে তারা চন্দ্রযানের অ্যাক্সেস হারিয়ে ফেলেছে। এদিকে দেখা যায় কমান্ডার লিসাং এর জ্ঞান ফিরেছে, তার মাথা ফেটে গিয়ে সেখান থেকে রক্তপাত হচ্ছে। এই অবস্থায় সে বুঝতে পারে আর চাইলেও সে কোনো মতে এখানে বেঁচে থাকতে পারবে না, আর তাই সে এখন পাইলট হোয়াংসুকে আদেশ করে সেজন্য নিজের প্রাণ নিয়ে দেশে ফিরে যায় আর বলে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে চাইলে সিস্টেম পাওয়ার রিবুট করতে হবে, তাহলে পুনরায় সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ স্থাপন করে এখান থেকে ফিরতে পারবে। এটা বলে কমান্ডার এবারে চন্দ্রযান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে। হোয়াংসু তাকে এটা করতে বারবার নিষেধ করলে কমান্ডার জানায় তার মৃতদেহটি যদি এভাবে ভেসে থাকে তাহলে চন্দ্রযানের চলতে অসুবিধা হবে, আর এতে করে চন্দ্রযানটি মহাশূন্যে হারিয়ে যেতে পারে, যেটা কমান্ডার কখনোই চায় না। এর চেয়ে সে নিজেই এই মহাশূন্যে হারিয়ে যাবে। আর দেখতে দেখতে কমান্ডার এখন মহাশূন্যে হারিয়ে যেতে শুরু করে। হোয়াংসু এই মহাকাশে এখন একা। একে তো সৌরজরের কারণে চন্দ্রযানটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, তার উপরে আবার 2 জন নভোচারীকে সে হারিয়ে ফেলল।
সে এখন মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তার এখন কি করা উচিত সে বুঝতে পারছে না। তবে হঠাৎ তার কমান্ডারের বলা শেষ কথাটা মনে পড়ে আর দ্রুত সে এখন সিস্টেম রিসেট করে দেয়। আর এর ফলে কোরিয়ার স্পেস কন্ট্রোল রুমের সাথে চন্দ্রযানের যোগাযোগ পুনরায় স্থাপিত হয়। আর এখন হোয়াংসু সমস্ত ঘটনা তাদের খুলে বলে। সে জানায় ফুয়েল ট্যাঙ্ক লিকেজ হওয়ায় অনেক বড় এক বিস্ফোরণে বাকি 2 জন নভোচারী মারা গিয়েছে। আর এই সৌরজলের কারণে চন্দ্রযানে কিছু ত্রুটি দেখা দিয়েছে। এইসব জানতে পেরে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাদের সমস্ত আশা ভরসা যেন এক পলকের মধ্যে নিঃশেষ হয়ে গেল। হোয়াংসুয়ের কাছ থেকে সব ঘটনা জানতে পারার পরে ফ্লাইট ডিরেক্টর এখন হোয়াংসুকে বলে, যতক্ষণে আমি তোমাকে এরপরে কি করতে হবে তার ডিরেকশন না দিচ্ছি ততক্ষণ কিছুই করবে না। আর এরপরে ফ্লাইট ডিরেক্টর এই বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটা মিটিং করে। মিটিংয়ে সবাই হোয়াংসুকে বাঁচানোর ব্যাপারে সমর্থন করে। 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু সেখানে ঘটে গেছে আর একজন এখনও বেঁচে রয়েছে। তা কি এখন যে কোনো মূল্যে বাঁচিয়ে না হোক। কিন্তু সমস্যাটা হলো সৌরজলের কারণে চন্দ্রযানের প্যানেলে অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তাই এখন সমস্ত সিস্টেম মডিউল ঠিক না করে কোনোভাবেই চন্দ্রযান পৃথিবীতে ফেরত আনা সম্ভব নয়। আর এই সিস্টেম মডিউল যে কেউ চাইলেই ঠিক করতে পারবে না। এটার জন্য যথেষ্ট জ্ঞান থাকা জরুরি। এই চন্দ্রযানের সিস্টেম মডিউল তৈরি করেছিলেন প্রাক্তন ফ্লাইট ডিরেক্টর মিস্টার কিম। তো এখন সমস্ত সিস্টেম মডিউল রিকভার করার জন্য প্রাক্তন ফ্লাইট ডিরেক্টরকে প্রয়োজন। তাই এখন মন্ত্রী যেখান থেকে হোক প্রাক্তন ফ্লাইট ডিরেক্টরকে খুঁজে নিয়ে আসতে বলে। এরপরে সিন শিফট হয় এক্স ফ্লাইট ডিরেক্টর মিস্টার কিমের কাছে, যে কিনা এখন পাহাড়ে জীবন কাটাচ্ছে। 5 বছর আগের ব্যর্থতার কারণে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তো এখন মন্ত্রীর লোক তাকে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ জানায়, কিন্তু সে কিছুতেই আর এর মধ্যে যেতে রাজি হচ্ছিল না। কিন্তু সে যখন জানতে পারে যে ছেলেটি মহাকাশে আটকে আছে, সেই ছেলেটির বাবা 5 বছর আগে তার সাথেই কেএএচিতে কাজ করত, যে কিনা সুইসাইড করেছিল। পরিচয় জানার পরে সে সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক হোয়াংসুকে সঠিক নির্দেশনা দিয়ে পৃথিবীতে ফেরত নিয়ে আসবে। আর এখন মিস্টার কিম কন্ট্রোল রুমে চলে আসে। এখানে এসে সে হোয়াংসুয়ের সাথে কথা বলে আর জানতে পারে তার এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এত পরিমাণ ঠান্ডার কারণে সে মারাও যেতে পারে। তো এখন মিস্টার কিম তাকে একটা সিস্টেম বলে যার মাধ্যমে সে সূর্যের আলোর সাহায্য নিয়ে চন্দ্রযানকে গরম রাখতে পারবে। আসলে সৌরজলের সময় চন্দ্রযানের থ্রাস্টার 1 নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে চন্দ্রযানের ভিতরে তাপমাত্রা ঠিক নেই। কিমের দেখানো সিস্টেম অনুযায়ী কাজ করার পরে হোয়াংসু আশানুরূপ ফল পায়। আর তাই সে এখন এক্সাইটেড হয়ে কিমের কাছে তার নাম জিজ্ঞেস করে। মিস্টার কিম নিজের পরিচয় দিলে হোয়াংসু তাকে চিনতে পারে। তার পরিচয় পাওয়ার পরে হোয়াংসু ভিতর থেকে অনেক ভেঙে পড়ে, কারণ সে জানতো ইনি হলেন সেই লোকটি যার মিস চেকিংয়ের জন্য তার বাবা সুইসাইড করতে বাধ্য হয়েছিল। সে যদি তখন সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করত তাহলে হয়তো তার বাবা এখনও তার সাথে বেঁচে থাকতো। এইসব ভাবতে ভাবতে হোয়াংসু এখন অনেক ইমোশনাল হয়ে পড়ে আর সে এখন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। সে এবারে সিদ্ধান্ত নিয়েছে যে সে চাঁদে ল্যান্ডিং করবে। সে চায় তার হারানো 2 জন নভোচারী বন্ধু আর তার বাবার স্বপ্ন পূরণ করতে। মিস্টার কিমের নির্দেশনা অনুযায়ী ফিরে আসার স্বপ্ন দেখার থেকে চাঁদে ল্যান্ডিং করা তার কাছে বেশি উপযুক্ত মনে হয়েছে। তো সে এখন তার এই সিদ্ধান্ত কন্ট্রোল রুমে জানিয়ে দেয়। এটা শুনে মিস্টার কিম তাকে বারবার অনুরোধ করে যেন সে তার নির্দেশনা অনুযায়ী ফিরে আসে, কারণ চাঁদে খুব শীঘ্রই উল্কাবৃষ্টি হতে চলেছে। এই খারাপ পরিস্থিতির মধ্যে চাঁদে ল্যান্ড করতে যাওয়ার দুঃস্বপ্ন আর মৃত্যুকে নিজ হাতে স্বীকার করা একই কথা। কিন্তু হোয়াংসু মিস্টার কিমের কোনো কথা না শোনে, বরং তাকে উল্টে বলে, আপনার ভুলের কারণে আমার বাবা মারা গিয়েছে। আমি কিভাবে আপনার হাতে আমার ভাগ্যকে ছেড়ে দিব? এর থেকে আমি আমার বন্ধু আর আমার বাবার অসম্পূর্ণ যাত্রা সম্পূর্ণ করে মারা যেতে চাই। এটাই আমার শেষ সিদ্ধান্ত। হোয়াংসু এখন চাঁদে অবতরণের সমস্ত প্রস্তুতি নিতে থাকে আর এদিকে তাকে বর্তমান ফ্লাইট ডিরেক্টর কন্ট্রোল রুম থেকে নির্দেশনা দিয়ে যাচ্ছে। হোয়াংসু সম্পূর্ণভাবে প্রস্তুতি নিলে এবার সেই মাহেন্দ্রক্ষণ চলে আসে, মানে কমান্ড মডিউল থেকে ল্যান্ডার আলাদা হয়ে যাওয়ার মুহূর্ত। তবে হোয়াংসু সেই কাজটা নিপুণতার সাথে সম্পন্ন করে ফেলে আর সে এখন ধীরে ধীরে চাঁদের দিকে এগোতে থাকে। ল্যান্ডারটি এখন চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, কিন্তু এই মুহূর্তে ল্যান্ডার তার গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আর তাই প্রতি মুহূর্তে এখন ল্যান্ডারের গতি বাড়তে থাকে, যেটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু হোয়াংসু সঠিকভাবে ল্যান্ডারটি অপারেট করে এটার গতি আবার সহনীয় মাত্রায় নিয়ে আসে আর দেখতে দেখতে সে সফলভাবে ল্যান্ডারটি চাঁদে ল্যান্ড করায়। হোয়াংসুর কাছে যেন এটা কল্পনার মতো মনে হচ্ছে। সে কখনো ভাবতেও পারেনি সে একা এত বড় একটা কাজ করে ফেলবে। কোরিয়ার এই প্রথম কোনো মানুষ চাঁদে ল্যান্ড করলো। এই নিউজটা সারা বিশ্বে এখন টপ নিউজে পরিণত হয়েছে। সব টিভি চ্যানেলগুলোতে এখন হোয়াংসুকে দেখানো হচ্ছে। এদিকে হোয়াংসু ল্যান্ডার থেকে চাঁদে পা রাখার আগে মারু নামের একটা স্পেশাল ড্রোন আনলক করে দেয়, যেটাকে কন্ট্রোল রুম থেকে এখন কন্ট্রোল করা হচ্ছে। সে তার সাথে তার 2 নভোচারী বন্ধু ড্রেস সেখানে রাখে আর কোরিয়ার পতাকা সেখানে স্ট্যান্ড করিয়ে দেয়। সমস্ত কিছু ঠিকঠাক মনে হলে সে এবার আসল কাজ শুরু করে দেয়, মানে চাঁদের পৃষ্ঠের নমুনা সংগ্রহের কাজ শুরু করে।
তাকে নমুনা সংগ্রহ করার জন্য ল্যান্ডার থেকে কিছুটা দূরে যেতে হয়, আর এরপরে সেখান থেকে সে তার প্রয়োজনীয় নমুনা সফলভাবে সংগ্রহ করে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও নমুনা সংগ্রহের পরে সে আবার ল্যান্ডারের দিকে ফিরবে বলে ভেবেছে। তখনই হঠাৎ চাঁদে উল্কাবৃষ্টি হতে শুরু করে, যেটা সম্পর্কে মিস্টার কিম তাকে আগেই সতর্ক করেছিল। তো মারাত্মক এই উল্কাবৃষ্টি থেকে বাঁচতে হোয়াংসু এখন তার ল্যান্ডারের দিকে এগোতে থাকে, কিন্তু প্রতি মুহূর্তে উল্কাবৃষ্টির পরিমাণও বাড়তে থাকে। আর এখন অনেক বড় একটা উল্কাপাত হওয়ায় সেখানে অনেক বড় একটা গর্তের তৈরি হয়, আর এখন হোয়াংসু সেই গর্তের ভিতরে পড়ে যায়। গর্তটা এতটাই বড় ছিল যে সে কিছুতেই সেখান থেকে নিজেকে বার করতে পারছিল না। এইরকম খারাপ পরিস্থিতিতে কন্ট্রোল রুম থেকে তাকে চমৎকার একটা ট্রিক্স বলা হয়। তারা জানায় তুমি চাইলেই মারুর সাহায্য নিতে পারো, অর্থাৎ ড্রোনটির সাহায্য নিতে পারো। ড্রোনটি এতটাই শক্তিশালী ছিল যে সে প্রায় একজন লোককে তুলে ফেলতে পারে। তো কন্ট্রোল রুম থেকে বলার পরে সে এবার ড্রোনের সাহায্য নিয়ে এই ভয়ানক গর্ত থেকে বের হয়ে আসে আর দ্রুত সে ল্যান্ডারের মধ্যে প্রবেশ করে। এদিকে কন্ট্রোল রুম থেকে চেক করে জানানো হয় ল্যান্ডারের দিকে অনেক বড় একটা উল্কা ধেয়ে আসছে। এই মুহূর্তে যদি ল্যান্ডার লঞ্চ করা না হয় তাহলে সেই উল্কার প্রভাবে ল্যান্ডার সহ হোয়াংসু ধূলিসাৎ হয়ে যাবে। হোয়াংসু যত দ্রুত সম্ভব ল্যান্ডার লঞ্চ করে দেয়, আর এখন সে চাঁদ থেকে বিদ্যুৎ গতিতে মহাকাশের কক্ষপথের দিকে যেতে থাকে, যেখান থেকে সে কিছুক্ষণ আগেই কমান্ড মডিউল বিচ্ছিন্ন করে চাঁদে পৌঁছেছিল। কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডারটি মহাকাশের কক্ষপথে পৌঁছে যায়, যেখানে আর গ্র্যাভিটি কাজ করে না। এটাকে বলা হয় হ্যালো অরবিট। তাই এখন কন্ট্রোল রুম থেকে মেইন ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়, আর তারা এখানে ফেলে যাওয়া সেই কমান্ড মডিউলটি দেখতে পায়। হোয়াংসুকে পৃথিবীতে ফিরতে হলে এই কমান্ড মডিউলের মাধ্যমে ফিরতে হবে, আর এই জন্য এখন তার ল্যান্ডারটিকে কন্ট্রোল রুম নিয়ন্ত্রণে এনে ধীরে ধীরে কমান্ড মডিউলের সাথে যুক্ত করে দেয়, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় ডকিং বলা হয়। আর এটা অনেক সূক্ষ্ম আর বিপজ্জনক একটি কাজ ছিল, কিন্তু কোরিয়ার KA-3 এর সদস্যরা সেটাকে খুব দক্ষতার সাথে সম্পন্ন করে। সবকিছুই ঠিকঠাক, সবার মনে যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। কিন্তু তখনই হঠাৎ সেখানে উল্কাবৃষ্টি হতে শুরু করে, আর এই উল্কার কারণে সম্পূর্ণ কমান্ড মডিউলটিও ছিন্ন বিচ্ছিন্ন হতে শুরু করে। হোয়াংসু আর কোরিয়ার স্পেস কন্ট্রোল রুম থেকে কেউই বুঝে উঠতে পারছিল না যে তাদের এখন কি করা উচিত। সবার সমস্ত প্ল্যান যেন এক নিমেষে শেষ হয়ে গেল। উল্কাপাতের কারণে কমান্ড মডিউলটি ধীরে ধীরে চাঁদের অনেক কাছে চলে আসে, আর এলোমেলোভাবে কাঁপাকাঁপির কারণে ভিতরে থাকা হোয়াংসু এর অবস্থা খারাপ হয়ে যায়। এই অবস্থায় কন্ট্রোল রুম থেকে তাকে আবারও পুনরায় কমান্ড মডিউল থেকে ল্যান্ডারটি আলাদা করতে বলে, কিন্তু হোয়াংসু কোনোভাবেই ল্যান্ডার আলাদা করার বাটনে প্রেস করতে পারছে না। অনেক চেষ্টার পরে শেষমেশে কমান্ড মডিউল থেকে ল্যান্ডারটি আলাদা করতে পারে। কিন্তু এখন কি হবে? কমান্ড মডিউল তো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এখন কিভাবে হোয়াংসু নিজের পৃথিবীতে ফিরবে? ল্যান্ডারটি এখন আবার চাঁদের পৃষ্ঠের দিকে দ্রুত ছুটে যেতে থাকে। হোয়াংসু এখন নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার নাক দিয়ে রক্তপাত হচ্ছে, সে শ্বাস নিতে পারছে না। আসলে ল্যান্ডারের মধ্যে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হওয়ার কারণে হোয়াংসু এখন চোখে সর্ষে ফুল দেখতে পাচ্ছে। এই স্পেস কন্ট্রোল রুম থেকে তাকে বারবার হেলমেট পরার জন্য অনুরোধ করা হয়, না হলে অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে সে সেখানে মারা যেতে পারে। হেলমেট পরার পরে সে পর্যাপ্ত অক্সিজেন ঠিকই পায়, কিন্তু তখনই ল্যান্ডার যেতে যেতে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ে, আর তখনই কন্ট্রোল রুম সম্পূর্ণভাবে হোয়াংসু এর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরা দেখে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা এবার ধরেই নিয়েছে যে চাঁদের ছিটকে পড়ে যাওয়ায় এবার নিশ্চিত হোয়াংসু মারা গিয়েছে, আর হয়তো তার সাথে যোগাযোগ স্থাপন সম্ভব নয়। প্রায় 4 ঘন্টা পার হয়ে গিয়েছে, এর মধ্যে হোয়াংসু এর সাথে কেউ যোগাযোগ করতে পারেনি। সবাই এখন এটাই ভাবতে শুরু করেছে যে হয়তো হোয়াংসু আর বেঁচে নেই, তাদের চন্দ্র অভিযান এখানেই শেষ। তাই কন্ট্রোল রুমের সবাই এখন সবকিছু গুছিয়ে যে যার নিজের মতো করে চলে যায়। এদিকে মিস্টার কিম এটা ভেবে প্রচণ্ড কষ্ট পাচ্ছে যে সে না পারল তার বাবাকে বাঁচাতে, আর না পারল তার ছেলেকে বাঁচাতে। তার সমস্ত জ্ঞানই যেন বৃথা। সে এতটাই ফ্রাস্ট্রেশনে চলে গিয়েছে যে সে এখন সুইসাইড করতে দ্বিধাবোধ করছে না। সে যখন বন্দুক নিয়ে নিজেকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়েছে, তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে মোটিভেট করে আর বলে এখনও আমরা নিশ্চিত না যে হোয়াংসু বেঁচে আছে নাকি মারা গিয়েছে। না জেনে এমন সিদ্ধান্ত নেওয়া নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয়। অ্যাসিস্ট্যান্টের কথায় কিমের টনক নড়ে, আর সে এখন সুইসাইড থেকে নিজেকে বিরত রেখে হোয়াংসু এর ভালো খবর পাওয়ার আশায় অপেক্ষা করতে থাকে। সবাই যখন নিরাশায় আশার প্রহর গুনছিল, তখন কিমের অ্যাসিস্ট্যান্টের ফোনে একটা মেসেজ আসে যেখানে হোয়াংসু এর ট্র্যাকিং করছিল, আর সাথে এটাও লেখা ছিল যে হোয়াংসু এখনো বেঁচে আছে, তাকে চাইলে এখনো বাঁচানো যাবে। কিন্তু প্রশ্ন হলো এই মেসেজটা কোথা থেকে আসলো আর কেই বা পাঠালো? বন্ধুর ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। আসলে মিস্টার কিমের এক্স ওয়াইফ নাসার মিশন সার্ভিস সেন্টারের ডিরেক্টর হিসেবে কাজ করে। সেখান থেকেই লুকিয়ে সেই কোডটা কিমের কাছে পাঠিয়েছে। লুকিয়ে পাঠিয়েছে কারণ নাসা কোনোভাবেই চাইতো না কোরিয়ার নিজ শক্তি আর বুদ্ধিমত্তার বলে চন্দ্র অভিযানে সফলতা পাক। তো যাই হোক, মিস্টার কিম যখন জানতে পারলো হোয়াংসু এখনো বেঁচে, সাথে সাথে নিজের পার্সোনাল কন্ট্রোল রুমে চলে যায়, আর সেই পাঠানো কোডের মাধ্যমে হোয়াংসু এর লোকেশন খুঁজতে থাকে।
একটু চেষ্টা করতেই মিস্টার কিম হোয়াংসুয়ের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। এখানে হোয়াংসু জানায় সে চাঁদের ফার সাইডে রয়েছে। যদিও সে সুস্থ রয়েছে, কিন্তু সে আর বেশিক্ষণ সেখানে থাকতে পারবে না। তার কাছে আর মাত্র 40% অক্সিজেন অবশিষ্ট রয়েছে। আর চাঁদে এখনও অল্প অল্প উল্কাবৃষ্টি হচ্ছে। সে জানে না সে আর কতক্ষণ সেখানে টিকে থাকতে পারবে। তাদের এই সব কথা মিস্টার কিমের অ্যাসিস্ট্যান্ট মেয়েটি তার ফোনে রেকর্ড করে নিয়েছে। আর এরপরে সে এই ফোনের রেকর্ড ইউটিউবে আপলোড করে দেয়। কারণ মেয়েটি জানতো যেহেতু নাসা তাদেরকে সাহায্য করবে না, তাই তাদেরকে দিয়ে সাহায্য নেওয়ার এটাই একমাত্র পথ। এই ছোট রেকর্ডটি বিশ্বে ছড়িয়ে পড়লে তখন নাসা না চাইলেও হোয়াংসুকে তাদের বাঁচাতেই হবে। তো নেট দুনিয়ায় হোয়াংসুয়ের বেঁচে থাকার ঘটনা সবখানে ছড়িয়ে পড়ে। হোয়াংসুকে খুঁজে পাওয়ার পিছনের ব্যাপারে নাসার চেয়ারম্যান জানতে পারলে সে কিমের এক্স ওয়াইফকে সন্দেহ করতে থাকে। কারণ সমস্ত সিগন্যাল ডিসকারেজ হয়ে যাওয়ার পরে কোরিয়ার কোনোভাবেই আবার হোয়াংসুয়ের লোকেশন খুঁজে পাওয়ার কথা নয়। এটা নিশ্চিত নাসার ভিতরেই কেউ শেয়ার করেছে। যেহেতু কিমের ওয়াইফ কোরিয়ার অধিবাসী ছিল, তাই স্বাভাবিকভাবেই সন্দেহের তীরটা তার দিকেই যায়। তো এই জন্য এখন নাসার চেয়ারম্যান তার দিকে নজর রাখতে বলে। কিন্তু এত কিছু সত্ত্বেও কিমের ওয়াইফ তার দেশের নভোচারীকে বাঁচানোর জন্য নাসার লুনার গেটওয়ে নভোচারীদেরকে পারমিশন দিয়ে দেয়, যেন তারা দেশের ভেদাভেদ ভুলে গিয়ে শুধু নিজেদের নভোচারী সত্তাকে ভিত্তি করে হোয়াংসুকে বাঁচিয়ে নেয়। এদিকে মিস্টার কিম সমস্ত ডিটেলস রেডি করে আবারও মেইন কন্ট্রোল স্পেসে যায় আর সবাইকে এ ব্যাপারে ক্লিয়ার করে। এইবার সবার প্রচেষ্টায় তারা আবারও হোয়াংসুয়ের সাথে সম্পূর্ণ যোগাযোগ করতে সক্ষম হয়। বর্তমান ও প্রাক্তন ফ্লাইট ডিরেক্টর মিলে হোয়াংসুকে নির্দেশনা দিতে থাকে, আর সেই অনুযায়ী হোয়াংসু দরকারি পদক্ষেপ নিচ্ছে। যেহেতু হোয়াংসু এখন চাঁদের ফার সাইডে রয়েছে, তাই সেখানে নাসার লুনার গেটওয়ে তাকে বাঁচাতে আসতে পারবে না। তাই তাকে এখন চাঁদের নিয়ার সাইডে যেতে হবে, যেন সেখান থেকে তাকে নাসার লুনার গেটওয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, যারা নিয়ার সাইড বা ফার সাইড বলতে বোঝেন না, তাদের জন্য বলছি, ফার সাইড বা অন্ধকার সাইড হলো চাঁদের এমন একটা জায়গা যেটিকে পৃথিবী থেকে দেখা যায় না। আর নিয়ার সাইড হলো চাঁদের সেই সাইড যেখানটাকে পৃথিবী থেকে চাঁদের 60% অংশ দেখা যায়। তো হোয়াংসুকে উদ্ধার করতে হলে এখন তাকে চাঁদের নিয়ার সাইডে যেতে হবে, যেখানে পৌঁছতে না পারলে নাসার লুনার গেটওয়ে তাকে কোনোভাবেই উদ্ধার করতে পারবে না। কিন্তু সমস্যাটা হলো বর্তমানে ল্যান্ডারের অবস্থা মোটেই ভালো নয়। ল্যান্ডারটি নিজের অনেক কার্যক্ষমতাই হারিয়ে ফেলেছে, আর এই অবস্থায় সেটাকে কন্ট্রোল করা অনেক কঠিন একটি কাজ। কিন্তু ল্যান্ডার ছাড়া হোয়াংসু কোনোভাবেই চাঁদের নিয়ার সাইডে যেতে পারবে না। তো সব দিক বিবেচনা করে কন্ট্রোল রুম থেকে হোয়াংসুকে ল্যান্ডারটি চালু করতে বলা হয়। হোয়াংসু ল্যান্ডারটি চালু করে, আর এখন কন্ট্রোল রুম থেকে সেটাকে কন্ট্রোল করে চাঁদের নিয়ার সাইডে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালানো হয়। কিন্তু ল্যান্ডারটির একটি সাইডে যথেষ্ট সমস্যা থাকার কারণে সেটি আর মহাকাশে উঠতে পারে না। ল্যান্ডারটি এবার চাঁদের পৃষ্ঠ বরাবর টেনে হিচড়ে এগোতে থাকে। শেষমেশ ল্যান্ডারটি তো নিয়ার সাইডে যেতে পারলই না, বরং এতে ল্যান্ডারের আরও অনেক ক্ষতি হয়ে গেছে। আর এর সাথে সাথে হোয়াংসু এখন অনেক আহত অবস্থায় রয়েছে। হোয়াংসু এখন আর নিজের ধৈর্যের সাথে পেরে উঠছে না। সে এবার বুঝে গেছে তার বোধহয় আর পৃথিবীতে ফেরা হলো না। তো হোয়াংসু এবারে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে, আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমি বারবার ব্যর্থ হয়েছি। আমি এখন উদ্ধার পাওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। আর এইদিকে আমার অক্সিজেনও দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আমি হয়তো খুব শীঘ্রই মারা যাব। হোয়াংসুয়ের এসব কথায় কন্ট্রোল রুমের সবাই ভেঙে পড়ে। কিন্তু সবাই ভেঙে পড়লেও মিস্টার কিম এখনও তাকে সাহস জুগিয়ে যাচ্ছে। সে হোয়াংসুয়ের কাছে অনুরোধ করে সে যেন লাস্ট আরেকটি বার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। যদি সে কোনো রকমই এবার হ্যালো অরবিটে পৌঁছতে পারে, তাহলে সে নিশ্চিতভাবে বেঁচে যাবে। কারণ হ্যালো অরবিট হলো চাঁদের আর পৃথিবীর মাঝামাঝি একটা জায়গা যেখানে কোনো গ্র্যাভিটি কাজ করে না। যেহেতু ল্যান্ডারের অবস্থা একদম খারাপ, তাই ল্যান্ডারটি উপরে ওঠার পরে আর দ্বিতীয়বার ল্যান্ড করতে পারবে না। তাই তাকে হ্যালো অরবিটে পৌঁছতেই হবে। মিস্টার কিম হোয়াংসুকে দিয়ে আবার ল্যান্ডারের সমস্ত সিস্টেম রিসেট করিয়ে নেয়, আর এবারে শেষবারের মতো ল্যান্ডারটি মহাকাশের হ্যালো অরবিটের উদ্দেশ্যে চালু করতে বলে। আবার সমস্ত কিছু রেডি। হোয়াংসু নিজেকে বাঁচাতে শেষবারের মতো ল্যান্ডারটি চালু করে। অনেক হ্যাসেলের পরে এবার ল্যান্ডারটি মহাকাশের দিকে যাত্রা শুরু করে। খুব দ্রুত কিছু পথ যেতেই ল্যান্ডারের জ্বালানি শেষ হয়ে যায়, যার কারণে ল্যান্ডারটি উপরের দিকে না উঠে আনুভূমিক বরাবর চলতে থাকে। তবে আনুভূমিকভাবে চলার কারণে হোয়াংসু হ্যালো অরবিটে পৌঁছতে না পারলেও চাঁদের নিয়ার সাইডে পৌঁছে যায়। তো যেহেতু ল্যান্ডারটি আর ল্যান্ড করার পরিস্থিতিতে ছিল না, তাই এবার কন্ট্রোল রুম থেকে হোয়াংসুকে বিশাল ড্রোনটি বুকে বেঁধে ঝাঁপ দিতে বলা হয়। তো আর কোনো উপায় না থাকায় হোয়াংসু এখন মারু নামের বিশাল ড্রোনটি নিজের সাথে বেঁধে প্রয়োজনীয় সবকিছু নিয়ে মহাকাশ থেকে চাঁদের নিয়ার সাইডে ঝাঁপ দেয়। সে এখন চাঁদ থেকে মাত্র 85 কিলোমিটার উপরে রয়েছে। সে এখন দ্রুত চাঁদের পৃষ্ঠের দিকে নিচে পড়ে যেতে থাকে। হোয়াংসু যখন চাঁদ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে, তখন মিস্টার কিম তাকে ড্রোনটি চালু করতে বলে, যেন ড্রোনটি তাকে নিয়ে ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠে পতিত হয়। মানে ড্রোনটি এ পর্যায়ে একটা প্যারাশুটের মতো কাজ করবে। বিশাল এই ড্রোনটি তাকে নিয়ে নিচে নামতে থাকে। কিন্তু বিশাল এই ড্রোনটির কাছেও এত বেশি ভার বহন করা অসম্ভব ছিল।
আর এখন শেষমেশ হোয়াংসু কোনোভাবে ড্রোন সহ চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। আছড়ে পড়ার কারণে হোয়াংসু এর সাথে স্পেস সেন্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্পেস সেন্টারের সবাই এটা ভেবে নেয় যে এবার সত্যি হোয়াংসু হয়তো মারা গিয়েছে, কিন্তু তাও সবাই কৌতূহল নিয়ে পুনরায় সিগন্যাল পাওয়ার অপেক্ষায় তাকিয়ে থাকে। আর 10 মিনিট পরে হোয়াংসু এর জ্ঞান ফিরলে সে এবার স্পেস সেন্টারের সাথে যোগাযোগ করে আর সে জানায় যে সে এখন ঠিক আছে। এবারে হোয়াংসু নাসার কাছে অনুরোধ জানায় তাকে যেন নাসার লুনার গেটওয়ে খুব দ্রুত উদ্ধার করে। যেহেতু হোয়াংসু এখন চাঁদের নিয়ার সাইডে রয়েছে, তাই নাসার লুনার গেটওয়ে তাকে স্বাভাবিকভাবে বাঁচাতে পারবে। আর এখন সংস্থার রুল ব্রেক করে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে নাসার অ্যাস্ট্রোনটরা হোয়াংসুকে বাঁচিয়ে নেয়। দীর্ঘ মারাত্মক সার্ভাইভিং শেষ করে শেষমেশ হোয়াংসু মৃত্যুর মুখ থেকে নিজের দেশ কোরিয়াতে ফিরে আসে। আর এই খুশিতে এখন পুরো কোরিয়ার জনগণ তাকে সংবর্ধনা জানায়। গাইস, হোয়াংসু ফিরে আসতে পারায় একদিকে যেমন তার ভালো লাগছিল, অন্যদিকে বাকি দুজন নভোচারীকে হারানোর জন্য খারাপও লাগছিল। হোয়াংসু এখন বাকি নভোচারী দুজনের পরিবারের সাথে দেখা করে, আর এখানে সে লিসাং এর ওয়াইফকে বলে লিসাং তার মনের ইচ্ছা পূরণ করে গিয়েছে। তার ইচ্ছা ছিল চাঁদে গিয়ে সে তার ছেলের নাম ঠিক করবে, আর সে এটা করেও গিয়েছে। সে তার ছেলের নাম রেখেছে আহ ইউন। আর দ্বিতীয় নভোচারী ইয়নজং এর ছেলের কাছে সেই ছোট্ট পান্ডাটি দিয়ে বলে তার বাবা চাঁদে থেকে গিয়েছে, একদিন সে আবার তাদের কাছে ফিরে আসবে। এরপরে সিন শিফট হলে দেখানো হয় কোরিয়ার চন্দ্র অভিযান সফল হওয়ার কারণে নাসা কোরিয়াকে তাদের নবম সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর মিস্টার কিমের এক্স ওয়াইফকে এত বড় মহৎ কাজের জন্য হোয়াইট হাউস থেকে নাসার পরিচালক বানিয়ে দেওয়া হয়। আর এখান থেকে শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির গল্প। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের মুভির গল্প? ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর খারাপ লাগলে ডিসলাইক বাটন তো আছেই। তো গাইস, আজ এই পর্যন্তই। শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি অসাধারণ মুভির গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।